আপনারা শুনছেন সোনিক স্টোরিজ। আপনারা শুনছেন সোনিক স্টোরিজ, যেখানে গল্প জীবন্ত হয়ে ওঠে। এই যে দাদা, 305 নম্বর রুম। এই নিন, চাবিটা ধরুন। জগাদা মোর্চে ধরা চাবিটা এগিয়ে দিল। ঋদ্ধি ব্যাগ নামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, 5 তলা পর্যন্ত সিঁড়ি ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেলাম। লিফট আছে তো? চলছিল না। রাতে বেশিরভাগ সময় চলেও না। কেন? জগাদা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, রাতে এই বাড়ির অনেক কিছুই ঠিকঠাক চলে না। নাও, ভূতের কাঁচাকুড়ি গল্প শুরু হয়ে গেল। হাসুন হাসুন, নতুন যারা আসে তারা সবাই হাসে। দরজা খুলতেই ভিতরে বসে থাকা ছেলেটা মুখ তুলল। পাতলা চেহারা, কালো টি শার্ট, চোখের নিচে কালি, ল্যাপটপের আলো মুখে পড়েছে। তুমি ঋদ্ধি? হ্যাঁ, তন্ময়। হুম, আমি এখানে নতুন। হ্যাঁ জানি। আপনি আমাকে তুই করে সম্বোধন করতে পারেন, কারণ দেখে মনে হচ্ছে আমরা প্রায় সমবয়সী। তুই বললেই বেশি খুশি হব। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুই কতদিন আছিস এখানে? তা প্রায় 1 বছর। ভালো রে এই রেসিডেন্সি। তন্ময় উত্তর দিল না, শুধু ধীরে বলল, রাতে যদি কেউ দরজায় নক করে খুলবি না। এখানেও কি ভূতের গল্প আছে নাকি? তন্ময় এবার স্ক্রিন থেকে চোখ সরালো। গল্প না। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ঋদ্ধি। ঠিক তখনই পাশের রুমের দরজা খুলে একটা মেয়ে বেরোলো। চুল খোপা করা, ঢিলে ঢালা টি শার্ট, হাতে কফির মাগ। নতুন? হ্যাঁ। 305? আমি ঈশা, 306। ঋদ্ধি। তোমার রুমমেট কি প্রথম দিন রাতে দরজা না খোলার উপদেশ দিয়েছে? ঋদ্ধি অবাক হয়ে বলে, তুমি জানলে কিভাবে? কারণ ও সবাইকে একই কথা বলে। তাহলে ব্যাপারটা সত্যি? ঈশা কফিতে চুমুক দিল, বলল, তুমি কতটা সত্যি বিশ্বাস করো? মানে, এটা ঠিক বুঝলাম না। রাতে যদি নিজের মতন কাউকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখো, তাহলে বিশ্বাস করবে? ঋদ্ধি একটু থেমে বলল, তুমি দেখেছ? ঈশার হাসিটা মিলিয়ে গেল। ঋদ্ধি লক্ষ্য করে তন্ময় ক্রমশ অদ্ভুত হয়ে যাচ্ছে। সে রাতে ঘুমায় না, ফোনের দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে ফিস ফিস করে। একদিন ঋদ্ধি শুনল তন্ময় বলছে, না, আমি দরজা খুলবো না। কিন্তু রুমে আর কেউ ছিল না। কয়েকদিন পর রাতে 3:07 নাগাদ হঠাৎ পুরো পিজির ওয়াইফাই একসঙ্গে বন্ধ হয়ে গেল। তারপর আবার অন হলো। সব ফোনে একই নোটিফিকেশন এলো, অ্যাক্টিভ নাও, সেন্ড আ ফটো। তন্ময়ের হাত ঠান্ডা হয়ে গেল, কারণ ছবিটা তোলা হয়েছে তাদের রুমের ভেতর থেকে। ছবিতে দেখা যাচ্ছে ঋদ্ধি ঘুমোচ্ছে, তন্ময় জানালার পাশে বসে, আর খাটের নিচে কেউ একজন তাকিয়ে আছে। তন্ময় ধীরে ধীরে খাটের নিচে তাকায়। অন্ধকার, কিছুই নেই। ঠিক তখনই খাটের নিচ থেকে খুব নিচু গলায় আওয়াজ এলো, তন্ময়ের শরীর জমে গেল, কারণ গলাটা তার নিজের।
পরদিন সকালে তন্ময় জগাদাকে রাতের পুরো ঘটনাটা খুলে বলল। জগাদা সব শুনে বলল, আহ, ও তোমার মুখ শিখছে। আসলে ওর কাজ হলো প্রথমে দেখা, তারপরে নকল করা, আর তারপরে আসল মানুষটাকে সরিয়ে দেয়। আর হ্যাঁ, আরেকটা কথা, রাত 3:07 পর থেকে আর আয়নার দিকে কেউ তাকাবে না। তন্ময় কারণ জিজ্ঞেস করতেই সে বলল, তার কারণ কখনো কখনো প্রতিফলন দেরিতে নড়ে। আর আর সবকিছু জানলেও এই এই আয়নার ব্যাপারটা আমি আগে কখনো খেয়াল করিনি। সেদিন রাতে বাথরুমে গিয়ে সে থমকে গেল, কারণ আয়নায় তার প্রতিফলনটা হাসছিল যখন সে হাসেনি। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ভিডিও কল, কলার আইডি তন্ময় সেন। তন্ময় ভয় কাঁপতে লাগলো। সে কাঁপা হাতে কল রিসিভ করল। স্ক্রিনে দেখা গেল তার নিজের রুম। ক্যামেরা যেন সিলিং থেকে রেকর্ড করছে। ঋদ্ধি ঘুমোচ্ছে, ঈশা দরজার সামনে দাঁড়িয়ে, আর তন্ময় খাটের নিচে বসে আছে, ধীরে ধীরে হাসছে। সে রাতটা এভাবেই কেটে গেল। পরদিন আবার ঘড়িতে রাত 3:07। ঋদ্ধির ফোনে নোটিফিকেশন এলো। হোয়াটসঅ্যাপ মেসেজ, প্রেরক অ্যাক্টিভ নাও। মেসেজ, তুমি জেগে আছো? ঋদ্ধি ভ্রু কোঁচকাল। এইটা আবার কে? তন্ময় আচমকা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, বলল, এই বলছি, রিপ্লাই করিস না, খবরদার রিপ্লাই করিস না। কেন এরকম কথা কেন বলছিস? বলছি কারণ আছে, তাই বলছি। বল। কারণ কারণ ও তখন বুঝবে যে তুই ওকে দেখতে পাচ্ছিস। ও মানে কে? ঠিক তখনই শব্দ হয়। দরজায় 3 বার নকের শব্দ। পুরো রুম নিস্তব্ধ। আবার, এইবার তার সাথে খুব ধীরে একটা কণ্ঠস্বর। ঋদ্ধি। গলাটা শোনা মাত্র ঋদ্ধির হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ গলাটা তার নিজের। ঢাকাস না বিফল দিয়ে কিন্তু। কেন? সব কিছুতে এত প্রশ্ন করিস কেন তুই? যা বলছি তাই কর, থাকাস না বলেও। আরে কারণটা কি বল। কারণ থাকালেও জেনে যাবি তুই জেগে আছিস। কিন্তু ঋদ্ধি তন্ময়ের বারণ শুনল না। কৌতূহল দমন করতে পারল না। নিজেকে আটকাতে না পেরে পিপ হলে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। বাইরে এসে নিজেই দাঁড়িয়ে আছে। একই মুখ, একই জামা, একই চুল, একই চেহারা, অবিকল। ঠোঁটে শুধু অস্বাভাবিক বড় হাসি। বাইরের ঋদ্ধি ধীরে মাথা কাত করে পিপহোলের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ওটা আমি না। ঋদ্ধি পিছিয়ে এলো 1 পা 2 পা করে, কাঁপতে কাঁপতে। তন্ময় গালি দিল, বলল, শালা কারণ সত্ত্বেও শুনলি না, বলেছিলাম তো থাকাতে না। সকালে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল ঋদ্ধি। ঈশা এসে পাশে বসলো। দেখেছো কিছু? ঋদ্ধি কিছু বলল না। ঈশা আবার ধীরে বলল, জানো, প্রথম দিন সবাই ভাবে ঘুমের ঘোর, তারপর কি হয়? তারপর ওই ভ্রমটা কেটে যায়,
তখন আর ঘুমের ঘোর বলে মনে হয় না। ওটা কি? আমরা ওকে অ্যাক্টিভ নাও বলি। ও মানুষ? জানি না, তবে ঈশা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, গত 3 বছর ধরে এই পিজি থেকে 4 জন মানুষ নিখোঁজ হয়েছে। সবাই রাত জাগতো, সবাই অনলাইনে থাকতো। 3 বছর আগে নাকি তোমাদের রুমে সৌভিক নামে একটা ছেলে থাকতো, কম্পিউটার সায়েন্সে পড়তো, রাত জেগে কোডিং করতো। একদিন সে নাকি তার বন্ধুদের বলেছিল রাতে কেউ তার রুমমেটের মতো সেজে আসে, কিন্তু তার চোখ ঠিক মানুষের মতো না। তারপর হঠাৎ করে একদিন সৌভিক নিখোঁজ হয়ে যায়। তার ল্যাপটপ অন ছিল, তাতে লেখা ছিল ইট লার্নস ইউর ফেস। আমার বন্ধু রিয়াও দেখেছিল। সে কোথায় এখন? নেই। ঈশা ফোন বের করে দেখালো একটা ছবি। 2 জন মেয়ে, ঈশা ও আর একজন। এটা রিয়া? কি হয়েছিল ওর? ও মাঝরাতে নিজের নম্বর থেকে ভিডিও কল পেত। তারপর? এরকম হতে হতে একদিন কলটা রিসিভ করে ফেলেছিল। ভিডিওতে ও নিজের রুম দেখেছিল, ওর নিজের খাটে অন্য একজনও বসেছিল। কে বসেছিল ওটা? ঈশা ঋদ্ধির মুখের দিকে তাকালো, তারপর বলল, রিয়া নিজে। 3 দিন পর রিয়া নিখোঁজ হয়ে যায়। আজও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মাঝে মাঝে অনলাইন হয়, কিন্তু আজও আমি একটা ব্যাপার বিরাট আফসোস করি। হয়তো এই আফসোসের বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কি সেই আফসোস? অসুবিধা না থাকলে আমায় বলতে পারো, তাহলে হয়তো তোমার মনের বোঝা খানিকটা হালকা হবে। রিয়া নিখোঁজ হওয়ার রাতে আমি ওকে একা রেখে পালিয়ে গিয়েছিলাম। তুমি কাউকে বলনি? কারোর কাছে সাহায্য চাওনি? আমি আমি ভয় পেয়েছিলাম। আমি দেখেছিলাম রিয়ার মতো দেখতে আর একটা কিছু দরজার বাইরে দাঁড়িয়েছিল। তারপরে আমি কোনো মতে ছুটে পালিয়ে যাই। ভয়তে সেই সময় আমার মাথায় কিচ্ছু ছিল না। সেদিনের পর থেকে ঋদ্ধি আর ঈশা আরো বেশি করে কথা বলতে শুরু করলো। রাতে বারান্দায় দাঁড়িয়েও গল্প হতো অনেকক্ষণ ধরে। একসঙ্গে কফি, আড্ডা, অফিস থেকে ফেরাও একসঙ্গে। একদিন ঈশা হেসে বলল, সত্যি তুমি না খুব দ্রুত অ্যাডজাস্ট করে ফেলো। তুমি থাকলে সহজ লাগে। এই বাড়িতে কেউ বেশি দিন কারো কাছের মানুষ থাকে না। মানে একটু পরিষ্কার করে বলো প্লিজ। পরিষ্কার করে বলতে পারবো না, কারণটা বলতে পারি। কারণ হলো এখানে মানুষ হারিয়ে যায়। তুমি অত ভেবো না, তুমি হারালে আমি ঠিক তোমায় খুঁজে বের করব। ঈশা কয়েক মুহূর্ত ঋদ্ধির দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে হাসল। দুদিন পর রাতে একদিন তন্ময় এই প্রথম নিজের লাইফের কথা শেয়ার করলো। জানিস ঋদ্ধি, আমার ভাইও এখানে থাকতো। ও রাত জেগে থাকতো, গেম খেলতো, অনলাইন থাকতো সারাক্ষণ। তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে 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 হঠাৎ একদিন আমায় ফোন করে বলল, এই দাদা, জানিস আমি দরজার পিপল দিয়ে একদিন দেখলাম আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঋদ্ধির গায়ে কাঁটা দিল। মানে ও ও ও নিজে তখন রুমের ভিতরেই ছিল। তারপর? পরদিন শুধু ওর ফোনটা পাওয়া যায়। তাই তো আমি ওর সন্ধানে এই রেসিডেন্সিতে, এই রুমটাতেই উঠেছি, যাতে যাতে ওর নিখোঁজ রহস্যের কিনারা পাই। ওকে খুঁজে পেয়ে ফিরিয়ে নিয়ে যেতেই হবে বাড়ি। পরদিন রাত 3:07। এইবার শুধু ঋদ্ধি না, ঈশার ফোনেও মেসেজ এলো, অ্যাক্টিভ নাও। আজ তোমরা 3 জন আছো। ঈশা ঠান্ডা গলায় বলল, ও জানে আজ আমরা একসঙ্গে আড্ডা মারছি।
আজ সেই দরজা খুলবে, আমি জানি। কি? কোন দরজার কথা বলছিস? প্রতি 3 মাস পর পর একবারও কাছাকাছি আসে। এই নিয়ে বহুবার এরকম শুনেছি। ঠিক তখনই করিডোরে তার শব্দ। তারপর একটা খুব চাপা স্বরে হালকা হাসির শব্দ। ঋদ্ধি দরজা একটু ফাঁক করতেই ঈশা তার হাত চেপে ধরল। না, কিন্তু ততক্ষণে ঋদ্ধি দেখে ফেলেছে করিডোরে দাঁড়িয়ে আছে ঈশা। একই জামা, একই মুখ, কিন্তু চোখ বলে কিছু নেই। পুরো কালো চোখের কোটরগুলো। বাইরের ঈশা ধীরে ধীরে বলল, দরজাটা খোলো প্লিজ। ও ও আমার কণ্ঠস্বর অবিকল অবিকল নকল করতে শিখে গেছে। পরদিন সকালে জগাদা নিজের রুমে তাদের ডেকে নিয়ে গেল। বলল, শোনো শোনো, তোমাদেরকে আমি সাবধান করছি, তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। জগাদা, এর অর্থটা কি? আরে, ওই অবয়বটি এখন পুরো ফ্লোরে ফ্লোরে ঘুরছে, বিশেষ করে তোমাদের ফ্লোরে বেশি দেখা যাচ্ছে। জগাদা, 307 নম্বর রুমটা কি ও থাকে? জগাদা নিশ্চুপ, এই কথার কোনো উত্তর দেয় না। ওখানেই ও থাকে, তাই না? আমি তাই সন্দেহ করেছিলাম। জগাদা মাথা তুলল, চোখে তার আতঙ্ক। যারা হারিয়ে গেছে ওই ওই রুমটায় তাদের সকলের কপি রাখা আছে। তুমি এসব কি করে জানলে? কারণ ঈশার বন্ধু রিয়া যে রাতে নিখোঁজ হলো, তার কয়েকদিন পর আমি সিসিটিভি ফুটেজে অবিকল রিয়ার মতো একজনকে ওই 307 নম্বর রুম থেকে বেরোতে দেখেছি। আর তন্ময়, আমি তোমার থেকেও একটা কথা চেপে গেছি, এতদিন বলতে পারিনি। তোমার ভাই অর্ণব নিখোঁজ হবার পর একদিন রাত্রে আমি হুবহু অর্ণবের মতো দেখতে একজনকে ওই 307 নম্বর রুম থেকে বেরোতে দেখেছি। তাই এটা নিশ্চিন্ত করে বলতে পারি যে ওখানে সমস্ত নিখোঁজ মানুষের কপি আছে। নিজের ভাইয়ের কথা জানতে পেরে তন্ময় হাউ হাউ করে কেঁদে ওঠে। বুঝতে পারে ও ভাইকে আর কোনোদিন খুঁজে পাবে না। ওর ভাই চিরতরে ওই রুমটায় হারিয়ে গেছে। সেদিন রাতে 2:30। ঋদ্ধি, ঈশা আর তন্ময় করিডোরে হাঁটছে। ঈশা ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমাদের যেন কেউ অনুসরণ করছে। হুম, দেখছেই প্রতিনিয়ত। করিডোরের শেষ মাথায় 307 নম্বর দরজা। দেওয়ালে নখের আঁচড়। ভেতর থেকে ক্ষীণ নীল আলো বেরোচ্ছে। হঠাৎ ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। ঈশা জমে গেল, কারণ ওটা রিয়ার কণ্ঠস্বর। দরজা আপনা থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস। অনেকগুলো কম্পিউটার, সব কটা স্ক্রিন অন। প্রতিটা স্ক্রিনে কেউ না কেউ বসে আছে, স্থির। ওরা সবাই কম্পিউটার স্ক্রিনের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিস্তব্ধ হয়ে। স্ক্রিনের আলো মুখে পড়ছে। সবাই অনলাইন, কিন্তু তাদের চোখ নেই। কারো মুখ ঝাপসা, কারো চামড়া মসৃণ, ফেসলেস মুখাবয়ব, যেন অসম্পূর্ণ মানুষ। ঋদ্ধি নিচু স্বরে বলে, ওরা কারা? ওভাবে বসে আছে কেন? যারা অফলাইন হতে পারেনি। ঘরের কোণে একটা মেয়ে বসেছিল, মাথা নিচু। ঈশা কাঁপা গলায় ডাকলো, রিয়া।
মেয়েটা ধীরে মুখ তুলল। মুখটা বারবার বদলাচ্ছে, কখনো রিয়া, কখনো ঈশা, আবার কখনো ক্লিচ খেয়ে অন্য কেউ। রিয়া কাঁদতে কাঁদতে বলে, ও মুখ চুরি করতে পারে, স্কিন দিয়ে ঢোকে, চোখ দিয়ে শেখে, আর 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 তারপরে তারপরে তোমার জায়গা নিয়ে নেয়। কে? ঠিক তখনই সব স্ক্রিনে একসঙ্গে একটা মুখ ফুটে উঠল। অতিরিক্ত লম্বাটে একটা মুখবয়ব, কিন্তু পুরো কালো, চোখ নেই, শুধু নীল হাসি বেরোচ্ছে তার মুখ থেকে। স্ক্রিনের ভেতর থেকে গলা এলো, মানুষ এখন বাস্তবের দুনিয়ার চেয়ে অনলাইনে থাকতে বেশি ভালোবাসে, আর তাই তার সেই চাহিদার ক্ষুধা মেটাতে আমি চলেছি। ঋদ্ধি ভয় পিছিয়ে গেল। ঈশা তার হাত শক্ত করে ধরল। গলাটা আবার বলল, তোমরা স্ক্রিনে যত অতিরিক্ত সময় দাও, আমি তত শক্তিশালী হই। এদিকে সব আতঙ্কের মধ্যে ঋদ্ধি অনুভব করছিল ঈশার হাতটা কাঁপছে। সে আশ্বাস দিয়ে বলল, তুমি ভেবো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। ঈশা এক মুহূর্তের জন্য ঋদ্ধির দিকে তাকালো, তার চোখে জল। বলল, জানো, ওই জায়গায় সবাই কাউকে না কাউকে হারায়, ওখানেই আমার ভয়। আমি কথা দিতে পারি তোমায় আমি হারাবো না। তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? আমি নিশ্চিত, কারণ আমি তোমাকে ভালোবাসি। ঈশা স্থির হয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে বলল, আমিও। এরপর হঠাৎ সব স্ক্রিনে একসঙ্গে লেখা ফুটে উঠল, রিপ্লেস। তারপর আবার লেখা ফুটে উঠল, ওয়ান অফ ইউ মাস্ট স্টে। ও আজ একজনকে নেবেই। সেই সময় সবাই এক অদ্ভুত শব্দ পেয়ে বুঝল শব্দটা আসছে তাদের মাথার উপর থেকে। উপরের দিকে তাকাতেই তারা দেখল সিলিংয়ে একজন মানুষ লেগে আছে, মাকড়সার মতো, হাত পা উল্টো দিকে বাঁকানো, মাথাটা ঝুলছে, মুখ পুরো অন্ধকার, কিন্তু চোখ দুটোয় নীল আলো জ্বলছে, ফোনের স্ক্রিনের মতো নীল, বিকৃত নীল দাঁতের হাসি। সেই বিভীষিকাময় জীবটি দ্রুত নেমে আসছে, আর নেমে এসে তাদের সামনে সেই লম্বা কালো মুখ বিভৎস জিনিসটা দাঁড়ালো। অস্বাভাবিক লম্বা হাত, মাথা কাত করা, তার শরীরের ভেতর থেকে অসংখ্য নোটিফিকেশনের সাউন্ড বেরোচ্ছে। স্ক্রিন ভাঙো, স্ক্রিন ভাঙো! ঈশা চিৎকার করে উঠল। সম্বিত ফিরে পেয়ে তন্ময় চেয়ার তুলে প্রথমে মনিটরে আঘাত করল। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার, যেন লাখ লাখ মানুষ একসঙ্গে কাঁদছে। ঋদ্ধি ও তন্ময়ের দেখা দেখি স্ক্রিন ভাঙতে শুরু করল, একটার পর একটা। কান্নার স্বর তীক্ষ্ণ, নীল আলোগুলো কাঁপতে শুরু করল। কালো মুখ মাকড়সার মতো অবয়ব ছটফট করতে শুরু করলো যন্ত্রণা। তন্ময় হঠাৎ থেমে গেল। তার ফোন আপনা থেকেই জ্বলে উঠেছে। স্ক্রিনে ফুটে উঠেছে তার ভাইয়ের মুখ। দাদা। তন্ময়ের চোখ জলে ভিজে উঠল। ভাইকে দেখে এসে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। এতদিনের জমানো কষ্ট। ভাই, ভাই,
পরম ভাই আমার। আমাকে একা এই অন্ধকারে রেখে যাস না দাদা ভাই। স্ক্রিনের ভেতর থেকে একটা গলা ভেসে এলো। তন্ময়ের আর নড়ার শক্তি থাকলো না, সে স্থির হয়ে রইল। ঋদ্ধি চিৎকার করলো, তন্ময়, ওটা তোর ভাই না, ফিরে আয়, ফিরে আয় আমাদের কাছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। তন্ময় ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করেছে। সব আলো নিভে গেল, শুধুমাত্র একটা স্ক্রিন ছাড়া। সেখানে ঋদ্ধি আর ঈশাকে দেখা যাচ্ছে। স্ক্রিনের ভেতরে ঋদ্ধি হাসলো। এবার আমি বেরোবো। ঋদ্ধি, ঋদ্ধি শেষ মনিটরে জোরে আঘাত করল। তারপর সব অন্ধকার। পরদিন সকালে পুলিশ আসে, কিন্তু ৩০৭ নম্বর রুমের কোনো অস্তিত্বই তারা পায় না। করিডোরের শেষে শুধু দেওয়াল, তন্ময় নিখোঁজ। তন্ময় আর ফিরবে না। ও ও হারিয়ে গেল। নিখোঁজের তালিকায় আরো একজন যুক্ত হলো। হায় ঈশ্বর! ঋদ্ধি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। ঈশা ঋদ্ধির পাশে এসে তার হাতটা শক্ত করে ধরল। দুজনের চোখেই চরম বিষণ্ণতা। তারা যেন বিশ্বাসই করতে পারছিল না তন্ময় আর নেই। এই ঘটনার পর ঋদ্ধি আর ঈশা সেই রেসিডেন্সি ছেড়ে চলে যায়, কিন্তু গল্প অসমাপ্ত রয়ে যায়। কারণ আজও নাকি সুবর্ণ রেসিডেন্সির নতুন ভাড়াটেরা রাত ৩:০৭ নাগাদ একটা মেসেজ পায়, প্রেরক অ্যাক্টিভ নাও। মেসেজে লেখা থাকে, তুমি কি একা আছো?